আসসালামু আলাইকুম। ইউনিক লার্নের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল্লাহ সকলকে জানাই স্বাগতম। আমি আজকে হিসাব বিজ্ঞানের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো কুরিন এবং কুরিন সঞ্চিতি। এই বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব। এখন কুরিন এবং কুরিন সঞ্চিতি এটা কিন্তু হিসাব বিজ্ঞানের সবথেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট, অধিকাংশ স্টুডেন্টরা এই জায়গাটায় ভুল করে। এখানে কুরিনটা কি হবে, কুরিন সঞ্চিতিটা কি হবে, অনাদায়ী পাওনা কি, অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কি, এটা অধিকাংশ স্টুডেন্ট কিন্তু ভুলাই ফেলে। তাহলে এই জায়গাটা আজকে আমরা কি করবো, সমাধান করব। সবাই আমার সঙ্গে তাহলে আসে থাকেন। আচ্ছা, এখানে আমাদের যে বিষয়টা থাকে সেটা হলো কি কুরিন ও কুরিন সঞ্চিতি সংক্রান্ত। আচ্ছা, প্রথমে আমরা দেখব এই কুরিন এবং কুরিন সঞ্চিতি কিভাবে উৎপত্তি হয় বা এটা কিভাবে সৃষ্টি হয়। এটা মূলত আমাদের বাকিতে বিক্রয়ের সাথে এটা মূলত সৃষ্টি। তাহলে আমরা এখান থেকে প্রথমে একটু খেয়াল করি যে আমাদের বাকিতে পণ্য বিক্রয় 20,000 টাকা। তাহলে বিক্রয় চাবিটা কি হবে? বিক্রয় হলো যে বাকিতে বিক্রয় করলে দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব কি হবে? ক্রেডিট। আচ্ছা, দেনাদার, তাহলে বিক্রয় করলে অবশ্যই টাকা পাচ্ছি। টাকা কার কাছে পাবো? এই দেনাদারের কাছ থেকে। তাহলে এই দেনাদার থেকেই মূলত আমাদের কি হয়, কুরিন এবং কুরিন সঞ্চিতিটা কি হয়, তৈরি হয়। আচ্ছা, তাহলে আমরা দেনাদার কিভাবে সৃষ্টি হয়েছে? একটা পণ্য বাকিতে বিক্রয় করলে আমাদের দেনাদার সৃষ্টি হয়। এবার দেনাদার সৃষ্টি হয়েছে, দেনাদারটা কি হয়েছে? ডেবিট হয়েছে। এবার দেনাদার থেকে আমাদের কিসের সৃষ্টি হবে? কুরিনের সৃষ্টি হয়। আচ্ছা, এবার আমরা একটু দেখবো যে কুরিনটা কি এবং কুরিন সঞ্চিতিটা কি। আচ্ছা, প্রথমে আসি হলো কি কুরিন। কুরিন মানে হলো যে টাকাটা দেনাদারের কাছ থেকে আর পাওয়া সম্ভব নয়। তাহলে যে টাকাটা দেনাদারের কাছ থেকে আর পাওয়া সম্ভব নয় তাকে সাধারণত কি বলা হয়? কুরিন। এবার আসি কুরিন সঞ্চিতিটা কি। কুরিন সঞ্চিতি হলো যে টাকাটা দেনাদারের কাছ থেকে পাওয়ার সম্ভাবনা আছে আবার নাই, তাহলে 50%, মানে অর্ধেক পাওয়ার সম্ভাবনা আছে আর অর্ধেক নাই। তাহলে এই পাওয়ার সম্ভাবনা আছে অথবা নাই এমন টাকাকে কি বলা হয়? কুরিন সঞ্চিতি। আর যে টাকা আর টোটালি পাওয়ার সম্ভাবনা নাই তাকে সাধারণত বলা হয় কুরিন। আর পাওয়ার সম্ভাবনা নাই মানে কি, এটা একটা ব্যয়, ব্যয় হিসেবে এটাকে কি করা হয়, আমাদের পরিচালন ব্যয়তে দেওয়া হয়। এবং কুরিন সঞ্চিতি এটা সাধারণত আমাদের কি করা হয়, পাওয়ার সম্ভাবনা নাই, মানে পাওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, এবার আসি আমাদের যে জায়গাটা বেশি সমস্যা হয় সেটা হলো আমাদের আর্থিক বিবরণীতে কুরিন এবং কুরিন সঞ্চিতিটা কোথায় কোথায় যাবে, বিষাদায় বিবরণীতে কোথায় যাবে, আর্থিক বিবরণীতে কোথায় যাবে, কার সাথে যোগ হবে, কার সাথে বিয়োগ হবে, এই বিষয় নিয়ে অনেক সমস্যা থাকে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আপনাদের একটু বলে রাখি, সেটা হলো যে অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনা যে নাম এবং কুরিন একই নাম। তার মানে আমরা কিন্তু অনেকে জানি, স্যার আমার তো অনাদায়ী পাওনা শিখছি কিন্তু কুরিন পরীক্ষা আছে, এখন কি করব? এখানে অনাদায়ী পাওনাও যেটা, কুরিন সেটা। তাহলে আমাদের অনাদায়ী পাওনা এবং কুরিন কিন্তু একই বিষয়, মানে যে টাকাটা দেনাদারের কাছ থেকে পাওয়া যাবে না, হয় দেনাদার দেউলিয়া হয়ে গেছে, না হলে দেনাদার মারা গেছে, বা দেনাদারের কাছ থেকে টোটাল ওই টাকাটা পাওয়া যাবে না, তাকে কি বলা হবে? কুরিন। আর কুরিন সঞ্চিতি মানে হলো যে টাকাটা পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু কম আছে। এই তাহলে এই অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা, এর আরেকটা নাম হলো কি? কুরিন সঞ্চিতি। আচ্ছা, এবার আমরা আসি, এই যে একটা রেওয়া মিল দেওয়া আছে, রেওয়া মিলের ভিতরে আমাদের ডেবিট ক্রেডিট দিয়ে এখানে দেওয়া আছে এবং আমাদের একটা সমন্বয় দেওয়া আছে। তাহলে আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে কিন্তু একটা রেওয়া মিল দেওয়া থাকবে এবং তার নিচে কি দেওয়া থাকবে? সমন্বয় দেওয়া থাকবে। আচ্ছা, প্রথমে দেখি রেওয়া মিলে দেওয়া আছে দেনাদার, এর আরেকটা নাম হলো কি? প্রাপ্য হিসাব কয় হাজার টাকা? 20,000 টাকা। তাও বলছে অনাদায়ী পাওনা বা কুরিন কত হাজার টাকা? 1,000 টাকা। তাও বলছে অনাদায়ী পাওনার সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি কত হাজার টাকা? 1,200। এটা কিন্তু সঞ্চিতিটা কি হয়, ক্রেডিট পাশে যাবে। আচ্ছা, এবার এখানে আমাদের সমন্বয়তে কি বলছে। আচ্ছা, তার আগে বলে রাখি, এই অনাদায়ী পাওনা মানে দেনাদারের কাছ থেকে যে টাকা পাওয়া যাবে না। এই রেওয়া মিলে যেটা থাকে এটা কিন্তু বিগত বছরে থাকে। তাহলে এই যে দুটো তথ্য দেওয়া আছে এটা কিন্তু কি, বিগত বছরের দেওয়া। এবং এই এখন যে বর্তমান যে বছর, এই বছরের তথ্যটা কিন্তু এই নিচের সমন্বয় আকারে দেওয়া থাকবে। তাহলে নিচের সমন্বয়টা কি বলছে? দেনাদারের কাছ থেকে 1,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। তাহলে প্রথমে আমরা এই পর্যন্ত একটু পড়ে নিই। সেটা হলো যে দেনাদারের কাছ থেকে কয় টাকা আদায়যোগ্য নয়? 1,000 টাকা আদায়যোগ্য নয়। তাহলে এই 1,000 টাকা বর্তমান বছরে আমাদের কি হয়েছে? কুরিন হয়েছে। ঠিক আছে। এবং তারপর বলছে অবশিষ্ট দেনাদারের ওপর আমাদের কি করতে হবে? 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। তাহলে অবশিষ্ট দেনাদার, তাহলে আমার দেনাদার ছিল কত টাকা? 20,000 টাকা। তার থেকে 1,000 টাকা আদায়যোগ্য নয়, তাহলে আমার থাকলো কয় টাকা? 19,000 টাকা। এই 19,000 উপরে আমার কয়টা পার্সেন্ট আমি আবার পাবো না? 10%। তাহলে এই 19,000 উপর 10% করলে হবে না কত? 1,900 টাকা। এই 1,900 টাকাকে কি বলা হবে? এই 1,900 টাকা বলা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি। ঠিক আছে।
তাহলে আমাদের রেওয়া মিলের ভিতরে যেটা থাকবে সেটাকে বলা হয় পুরাতন, এবং সমন্বয়তে যেটা থাকবে সেটাকে কি বলা হবে, নতুন বলা হবে। আচ্ছা, এবার আমরা এই অঙ্কটা একটু কি করি, সমাধান করি। তাহলে আমার কিন্তু এইখান থেকে এই পর্যন্ত হলো প্রশ্ন, এবং এর নিচে যেটা দেওয়া আছে এগুলো হলো উত্তর। তাহলে এখানে দেখেন প্রথমে আমরা কি করছি, বিষাদ আয় বিবরণী করছি, তারপর কি করছি, আর্থিক অবস্থা বিবরণী। এখানে আগে থেকে লিখে রাখছি কি জন্য, তাহলে যেন আমাদের ভিডিওটা বেশি বড় না হয়, আমরা অতি কম সময়ের ভিতরে আপনাদের সমস্যাটা কি করতে পারি, সমাধান করতে পারি। আচ্ছা, এবার প্রথমে আসি বিষাদ আয় বিবরণী। বিষাদ আয় বিবরণীতে আমাদের এখানে মোট লাভ বা ক্ষতি দেওয়া আছে 1,00,000 টাকা। এবার তারপর লিখছে হলো কি পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়টা আমি লিখলাম। পরিচালন ব্যয়টা লেখার পরে এখানে আমাদের প্রথমে কি আর করতে হবে, আমাদের রেওয়া মিলে যে পুরাতন যেটা দেওয়া আছে ওটা আমরা প্রথমে লিখবো। তাহলে রেওয়া মিলে পুরাতন কি দেওয়া আছে, যে অনাদায়ী পাওনা বা এর আরেকটা নাম হলো কি কুঋণ, সেই বিষয়টা আমরা লিখবো। তাহলে প্রথমে আমি সেটা লিখছি, রেওয়া মিলে যেটা দেওয়া ছিল অনাদায়ী পাওনা, সেই অনাদায়ী পাওনা প্রথমে লিখছি কত হাজার টাকা, 1,000 টাকা। এখানে সে 1,000 টাকা লিখছি। আচ্ছা, আমরা কি করব, যখন মানে বিষাদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় লিখবো, তখন আমাদের রেওয়া মিলে মানে অনাদায়ী পাওনা যেটা আছে এটা প্রথমে লিখবো, আর অনাদায়ী পাওনা সঞ্চিত যেটা আছে এটা সবার লাস্টে লিখবো। তাহলে মাঝখানে কি করব, মাঝখানে আমাদের সমন্বয় এন্ট্রি গুলো দিব। ঠিক আছে, তাহলে প্রথম অনাদায়ী পাওনা, এখানে প্রথম অনাদায়ী পাওনা লিখছি। তারপর কি করব, মাঝখানে সমন্বয়টা দেব। তাহলে এখানে বলছে দেনারের কাছ থেকে 1,000 টাকা আদায়ের যোগ্য নয়, তাহলে এটা নতুন বছরে কি হচ্ছে, এটা শুরু হয়েছে। তাহলে নতুন বছরে যেটা আছে তাহলে সেটাকে নতুন লিখতে হবে। তাহলে লিখছি নতুন অনাদায়ী পাওনা কত টাকা, এই 1,000 টাকা এখানে লিখছি। তাহলে আমাদের কি হবে, পুরাতনের সাথে নতুন টাকাটা মানে আগে পাতাম না 1,000 টাকা, আবার নতুন করে পাচ্ছি না 1,000 টাকা, তাহলে আমার যোগ হবে, টোটাল মিলে টাকা পাচ্ছি না কয় হাজার টাকা, 2,000 টাকা। আচ্ছা, তারপরে আমাদের বলছে অবশিষ্ট দেনাদারের উপর। তাহলে অবশিষ্ট দেনাদার মানে আমার দেনাদার ছিল 20,000 টাকা, তার থেকে 1,000 টাকা পাচ্ছি না, তাহলে থাকলো কত হাজার টাকা, 19,000 টাকা। সে 19,000 টাকা লিখছি হলো এই অবশিষ্ট দেনাদারের উপরে 10%। তাহলে অবশিষ্ট দেনাদারের উপরে কি করব, 10% করব। করলে হচ্ছে আমাদের কত টাকা, 1,900 টাকা। এই 1,900 টাকা আর পাওয়া যাবে না। তাহলে এই 1,900 টাকা যদি আমরা পাওয়া যাবে না, তাহলে এইটার থেকে এটা কি করছি, এই টাকাটা আমরা আবার যোগ করবো, কারণ আগে পাবো না কত, 2,000, আর এর সাথে 1,900 যদি আমরা পাবো না, তাহলে এটা যোগ করবো, যোগ করলে হচ্ছে আমার 3,900। এরপরে আমাদের যে অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা, এটা আমার ক্রেডিট পাশে যেটা দেওয়া আছে, এই যে টাকাটা, এই টাকাটা কি করব, আমি লাস্টে লিখবো। তাহলে আমাদের এই প্রথমটা এবং এখানে সমন্বয় যে তথ্যগুলো দেওয়া থাকবে এগুলো কিন্তু যোগ করব। এখানে একটা কথা স্পষ্ট বলে রাখি, আমাদের অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সম্পর্কিত সমন্বয়তে যেভাবে ঘোড়ায় পিছায় লিখুক না কেন বা যেভাবে বলুক না কেন, আমাদের এই তথ্যগুলো অনাদায়ী পাওনার সাথে যোগ হবে, এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সবসময় কি হবে, বিয়োগ হবে। তাহলে একইভাবে আমরা কি করছি, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এখান থেকে আমরা কি করে দিলাম, টাকাটা বিয়োগ করে দিলাম। তাহলে আমাদের এর থেকে এই 3,900 টাকা থেকে 1,200 টাকা বিয়োগ করলে কত হচ্ছে, 2,700 টাকা। সেই 700 টাকা এখানে লিখছি। তাহলে এই যে 700 টাকা লিখছি, এইটাই কিন্তু আমাদের এই যে পরিচালন ব্যয়ের ভিতরে আমার অনাদায়ী পাওনার নামে মানে এই এন্ট্রিটা যোগ বিয়োগ করে এই টাকাটা আসবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু পরিচালন ব্যয় মানে বিষাদ আয় বিবরণীতে পরিচালন ব্যয়তে আমরা এইভাবে করতে পারি এই কুঋণ সংক্রান্ত। আচ্ছা, তাহলে আমরা তো এটা বিষাদ আয় বিবরণীতে দেখালাম, এখানে আমাদের আয় গুলো মানে ব্যয়গুলো দেখাচ্ছে। এবার আমাদের এই এন্ট্রিটা আর্থিক অবস্থা বিবরণীতে কি হবে সেটা দেখবো। আচ্ছা, আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদ, তাহলে চলতি সম্পদ লিখলাম এখানে। চলতি সম্পদের ভিতরে কি যায়, দেনাদার যায়। দেনাদার ছিল কত হাজার টাকা, 20,000 টাকা, দেনাদার দিয়ে কয় হাজার টাকা লিখছি আমি এখানে, 20,000 টাকা লিখছি। এবার দেখেন আমাদের এখানে বলছিল চলতি বছরে 1,000 টাকা দেনাদারের কাছ থেকে কি করা যাবে না, পাওয়া যাবে না। তাহলে পাওয়া যাবে না মানে কি, 1,000 টাকা বিয়োগ করে রাখতে হবে। তাই সে 1,000 টাকা বাদ, নতুন অনুযায়ী পাওনা 1,000 টাকা বিয়োগ করছে। বিয়োগ করলে হয় 19,000 টাকা। তারপর এখানে পরবর্তী বলা ছিল অবশিষ্ট দেনাদারের উপরে 10% অনাদায়ী পাওনা সঞ্চিত ধরতে হবে। তাহলে অবশিষ্ট দেনাদার কত ছিল, 19,000 টাকা। তার উপরে কত পার্সেন্ট, 10%। তাহলে 19,000-এর উপরে 10% করলে কত হচ্ছে, আমার 1,900 টাকা। এটা পাওয়া যাবে না, এটা বাদ হবে। তাহলে এটার থেকে বাদ করলে হচ্ছে আমার 17,100। এটা কিন্তু আমাদের কি চলতি সম্পদে যাবে। ঠিক আছে, তাহলে এই যে ক্যালকুলেশনটা এখানে আমাদের এই যে টাকার যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা দেখেন আমরা এখানে বের করছি। তাহলে এখানে মূলত আমরা কি করছিলাম, এই ক্যালকুলেশনটা কিন্তু মনে মনে করে নিয়েছিলাম বা আলাদা রাফ আকারে করে নিয়েছিলাম। কিন্তু এই আর্থিক গণিতে এটা কিন্তু রাফ করার যাবে না, এটা আমাকে সরাসরি দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এই ছিল মূলত আমাদের কুঋণ এবং কি ছিল কুঋণ সংক্রান্ত বিষয়। তাহলে আমরা কি বলছি, কুঋণটা হলো কি, যেটা দেনাদার মানে কুঋণ হলো যে টাকাটা দেনাদারের কাছ থেকে আর কি করা যাবে না, পাওয়া যাবে না, তাকে সাধারণত কি বলা হয়, কুঋণ বলা হয়। আর কুঋণ সঞ্চিতি মানে কি, যে টাকাটা দেনাদারের কাছ থেকে পাওয়ার সম্ভাবনা কম, পাইতেও পারে না পাইতেও পারে, এই জন্য তাকে কি বলা হয়, সঞ্চিতি। তাহলে এই দুটো বিষয় আমাদের স্পষ্ট হতে হবে। এবং সর্বশেষ যে কথা ছিল সেটা হলো যে অনাদায়ী পাওনা যে নাম, কুঋণও একই নাম।
অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা, কুড়ির সঞ্চিতি একই। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকা এবং এমন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।